সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। গেটের কাছে এসে মুনা ঘড়ি দেখতে চেষ্টা করল। ডায়ালটা এত ছোট, কিছুই দেখা গেল না। আলোতেই দেখা যায় না, আর এখন তো অন্ধকার। রিক্সা থেকে নেমেই একবার ঘড়ি দেখেছিল, 7:30। গলির মোড় থেকে এ পর্যন্ত আসতে খুব বেশি হলে 4 মিনিট লেগেছে। কাজেই এখন বাজে 7:35। এমন কিছু রাত হয়নি, তবু মুনার অস্বস্তি লাগছে। কালু ফিরতে রাত হয়েছে। তার মামা শওকত সাহেব একটি কথাও বলেননি। এমন ভাব করেছেন যেন মুনাকে দেখতেই পাননি। আজও সেরকম করবেন। মুনা গেট খুলে খুব সাবধানে ভেতরে ঢুকল। জায়গাটা প্যাঁচপ্যাঁচে কাদা হয়ে আছে। সকালে বাবুকে 2 বার বলেছিল ইট পিছিয়ে দিতে, সে দেয়নি। বারান্দায় বাতিও জ্বালায়নি। পা পিছলে উল্টে পড়লে শাড়ি নষ্ট হবে। নতুন জামদানি শাড়ি, আজই প্রথম পরা হয়েছে। একবার কাদা লেগে গেলে আর তোলা যাবে না। মুনা পা টিপে টিপে সাবধানে এগুতে লাগল। মামার গলা পাওয়া যাচ্ছে। বকুলকে ইংরেজি পড়াচ্ছেন। সকালবেলা রাখাল বালক বাঁশি বাজাইতেছিল, বল ইংরেজি কি হবে? বকুল ফোঁপাচ্ছে, চটটর খেয়েছে হয়তো। ইদানিং মামার মেজাজ বেশ খারাপ যাচ্ছে। মুনা মনে মনে ট্রান্সলেশনটা করার চেষ্টা করল। রাখাল বালকের ইংরেজি কি হবে? ফার্মার বয় না অন্য কিছু? অন্যমনস্ক ভঙ্গিতে সে দরজার কড়া নাড়ল। 1 বার, 2 বার, 3 বার। দরজা খুলতে কেউ এগিয়ে আসছে না। মুনা নিচু স্বরে ডাকল, বকুল, এ বকুল। বকুল ভয়ে ভয়ে তাকালো বাবার দিকে। শওকত সাহেব ধমকে উঠলেন, একটা ট্রান্সলেশন করতে 1 দিন লাগে? বাঁশি বাজাইতেছিল, এর ইংরেজি কি বল? বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, মুনা আপা এসেছে। শওকত সাহেব কড়া গলায় বললেন, তোর পড়া তুই পড়, দরজা খোলার লোক আছে। মন থাকে বাইরে, পড়াটা হবে কিভাবে? মাথাতে তো গোবর ছাড়া কিছু নেই। বকুল মাথা নিচু করে ফেলল। তার চোখে পানি আসছে। বাবা দেখে ফেললে আরও রেগে যাবেন, আজে বাজে কথা বলবেন। তিনি একবার রেগে গেলে এমন সব কথা বলেন যে মরে যেতে ইচ্ছা করে। পরশু বলছিলেন, পাতিলের তলার মতো মুখ, তবু সাজগোজের তো কমতি দেখি না। 100 টাকার লাগে শুধু পাউডার। মুনা আবার কড়া নাড়ল। শওকত সাহেব উঁচু গলায় ডাকলেন, বাবু, বাবু। বাবু ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল। সে পড়ে ক্লাস 7-এ। রোজ সন্ধ্যায় তার মাথা ধরে বলেই ঘর অন্ধকার করে শুয়ে থাকে। শওকত সাহেব বাবুকে দেখেই রেগে উঠলেন, কানে শুনতে পাস না? বাবু ভয়ে ভয়ে তাকালো বকুলের দিকে। শওকত সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, দরজা খুলতে পারিস না, গরু কোথাকার। বাবু দরজা খুলল। শওকত সাহেব মুনার দিকে ফিরেও তাকালেন না। কোনোরকম কারণ ছাড়াই বকুলের গালে ঠাস করে একটা চড় বসালেন। ব্যাপারটা ঘটল আচমকা। বকুলের মুখ টকটকে লাল হয়ে উঠল এক মুহূর্তে। মাথা অনেকখানি ঝুঁকিয়ে সে তার খাতায় কী সব লিখতে চেষ্টা করল। লেখাগুলি সব ঝাপসা, চোখ থেকে পানি উপচে পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। শওকত সাহেব কর্কশ গলায় বললেন, মাথা তোল, ঢং করিস না। বকুল মাথা তুলল না। তার ছোট্ট হালকা শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল। মুনা শান্ত স্বরে বলল, মামা, এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক না। শওকত সাহেব কিছু বললেন না। মুনা আরও কিছু বলবে বলে ভেবেছিল, বলল না। নিজেকে সামলে নিয়ে শোবার ঘরে ঢুকল। এ বাড়িতে 2টি মাত্র শোবার ঘর। একটিতে মামা এবং মামি থাকেন, অন্যটিতে মুনা, বকুল এবং বাবু। মুনার রুমটি অসম্ভব ছোট, তবু সেখানে 2টি চৌকি ঢোকানো হয়েছে। এক কোনায় একটা আলনা, আলনার পাশে বকুলের পড়ার টেবিল।
টেবিলের উল্টো দিকের ফাঁকা জায়গাটায় একটা বিশাল কালো রঙের ট্রাঙ্ক, তার উপরে প্যাকিং বক্সের ভেতর শীতের লেপ কাঁথা। এখানে ঢুকলেই দম আটকে আসে। পূব দিকের একটা বড় জানালায় আলো হাওয়া খেলত। শকত সাহেব পেরেক মেরে সেই জানালা বন্ধ করে দিয়েছেন। তার ধারণা খোলা জানালায় গুন্ডা ছেলেরা অ্যাসিড ফ্যাসিড ছুঁড়বে। প্রচণ্ড গরমের দিনেও সে জানালা আজ আর খোলার উপায় নেই। মুনা শোবার ঘরে বাতি জ্বালালো। বাবু বাতির দিকে চোখ মুচকে তাকিয়ে আছে। মুনা বলল, আজও মাথা ব্যথা? বেশি? বাবু জবাব দিল না। মুনা বলল, বাবু তুই একটু বাইরে দাঁড়াতো, আমি কাপড় ছাড়ব। বাবু বারান্দায় এসে দাঁড়ালো। এক চিলতে বারান্দা, সেখানে একটা ক্যাম্প খাট পাতা আছে। গ্রামের বাড়ি থেকে কেউ এলে এখানে ঘুমোতে দেয়া হয়। বাবু নিঃশব্দে বসলো ক্যাম্প খাটে। মাথা ব্যথাটা একটু কমের দিকে, বমি বমি ভাবটাও কেটে যেতে শুরু করেছে। বাবু লক্ষ্য করেছে মুনা আপা বাসায় এলেই তার মাথা ব্যথা কমতে শুরু করে। মুনা কাপড় বদলে বারান্দায় এসে হাতে মুখে পানি ঢালল। বাবু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু বলবে, তবে নিজ থেকে সে কখনো কিছু বলে না, জিজ্ঞেস করতে হয়। মুনা বলল, বাবু কিছু বলবি? বলে ফেল। বাকের ভাই আজ দুপুরে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? তোমার কথা। পরিষ্কার করে বল, অর্ধেক কথা পেটে রেখে দিলে বুঝবো কিভাবে? বাবু ইতস্তত করতে লাগলো। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, বল কি বলল? বলল, কি রে তোর আপামনি নাকি বিয়ে করছে। তুই কি বললি? আমি কিছু বলিনি। কিছুই বলিসনি? বাবু ইতস্তত করে বলল, বলেছি আমি কিছুই জানি না। মুনা বিরক্ত স্বরে বলল, মিথ্যা বললি কেন? সত্যি কথাটা বলতে অসুবিধা কি? সত্যি কথা বললে সে কি তোকে মারত? আবার যদি কোনোদিন জিজ্ঞেস করে তুই বলবি হ্যাঁ বিয়ে করবে। বাবু মুখ ফিরিয়ে নিল, যেন সত্যি কথাটা সে স্বীকার করতে চায় না। এই ব্যাপারটার জন্যে সে যেন লজ্জিত। মুনা কড়া গলায় বলল, অন্যদিকে মুখ ফিরিয়ে আছিস কেন? তাকা আমার দিকে। বাবু তাকালো। মুনা হালকা স্বরে বলল, তোরা সবাই এরকম ভাব করিস যেন আমি মস্ত একটা অন্যায় করে ফেলেছি। একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে এবং বিয়ে করে, তাহলে তার মধ্যে লজ্জার কিছু নেই। তুই যখন বড় হবি তখন তুইও এরকম পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করবি। যাও, তুই দেখি লজ্জায় একেবারে মরে যাচ্ছিস। মোনা আপা ভালো হবে না কিন্তু। তুই মোনা আপা করিস কেন? শুধু আপা ডাকবি, কিংবা বড় আপা। সঙ্গে আবার মোনা কি জন্যে? আচ্ছা আপা, তোমাদের বিয়ে কবে? সামনের মাসে। বাবু আর কিছু জিজ্ঞেস করল না। সে মনে হলো বেশ লজ্জা পাচ্ছে। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোরা কেউ আমাকে সহ্য করতে পারিস না। বাবু লজ্জিত স্বরে বলল, কি যে বলো তুমি। ঠিকই বলি, ইট বিছিয়ে রাখতে বলেছিলাম, বিছিয়েছিস? সন্ধ্যার পর বারান্দায় বাতি জ্বালিয়ে রাখতে বলেছিলাম, তাও তো রাখিসনি। বাবু কি যেন বলতে চাইল। মুনা তা শোনার জন্যে অপেক্ষা করল না। মামা মামির শোবার ঘরে ঢুকল। এই ঘরটিতে কিছু জায়গা আছে। একটা আলমারি, ছোট একটা ড্রেসিং টেবিল, তার পাশে বিয়েতে পাওয়া পুরনো আমলের ভারী খাট, একটা কালো রঙের আলনা। তবুও কিছু ফাঁকা জায়গা আছে। মুনা ঘরে ঢুকতেই তার মামি লতিফা হাত ইশারা করে তাকে কাছে ডাকলেন। তার হাত ইশারা করে ডাকার ভঙ্গি ও তাকানোর ধরন দেখেই টের পাওয়া যায় কিছু একটা ঘটেছে। মুনা বিছানার পাশেই বসল। মামি,
শরীর কেমন? ভালোই। জ্বর আসেনি তো? মুখে বললেও বোঝাই যাচ্ছে গায়ে জ্বর আছে। চোখ লালচে, কপালের চামড়া শুকিয়ে খড়খড় করছে, চারদিকে অসুস্থ অসুস্থ গন্ধ। লতিফা তার রোগা হাতে মুনার হাত চেপে ধরলেন। গলার স্বর অনেকখানি নিচে নামিয়ে বললেন, তোর মামা যায় নাই। কেন যায়নি কেন? আমি কি করে বলবো? আংটি দেখিয়েছিলে? আংটি দেখে আরও রাগ করেছে। বাবু সামনে পড়ে গেল তখন। রাগের চোটে ওকে ধাক্কা মেরে ফেলেছে খাটে। জিভ কেটে গেছে বোধহয়, রক্ত পড়ছিল। বলো কি? লতিফা কান্নার মতো শব্দ করতে লাগলেন। মুনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করল। আজ দুপুরে লতিফার বড় ভাই মোজাম্মেল হোসেন সাহেবের ছোট মেয়ের আকিকা। সে উপলক্ষে এ বাড়ির সবার দাওয়াত ছিল। শকত সাহেব যেতে রাজি হলেন না। দাওয়াত প্রসঙ্গে অত্যন্ত তেতো ধরনের কিছু কথা বললেন। ফকির খাওয়ানোর বদলে আমাদের খাইয়ে দিচ্ছে। তুই বলে ডাকলেই যাব নাকি? পেয়েছে কি আমাকে? আমি ভিখিরি নাকি? আমি তো যাবই না। এ বাড়ির কেউ যদি যায় তাহলে ঠ্যাং ভেঙে দেব। লতিফা এ জাতীয় কথায় বিশেষ কান দেননি। তার বড় ভাই তাকে করুণার চোখে দেখে বলেই হয়তো গোপন সঞ্চয় ভেঙে মুনাকে দিয়ে একটা আংটি কিনিয়ে এনেছিলেন। তার আশা ছিল রাগটাক ভাঙিয়ে দুপুরের দিকে পাঠাতে পারবেন, কিন্তু পারেননি। মুনা উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, তুমি খাওয়া দাওয়া কিছু করেছ? লতিফা জবাব দিলেন না। মুনা বলল, কাল অফিসে যাবার সময় আংটি দিয়ে আসব, আর বলবো তোমার অসুখের জন্য কেউ আসতে পারেনি। কথাটা তো মিথ্যাও না। লতিফা কি যেন বললেন। মুনা শোনার অপেক্ষা না করে রান্নাঘরে চলে গেল। ভাত চড়াতে হবে। কাজের ছেলেটি চলে যাওয়ায় খুব ঝামেলা হচ্ছে। সারাদিন অফিস করে চুলার পাশে এসে বসতে ইচ্ছা করে না, বড় খারাপ লাগে। মুনা আপা, বাবা ডাকে। মুনা দেখল বাবুর মুখ রক্তশূন্য, যেন বড় রকমের কোনো বিপদ আশঙ্কা করছে সে। মুনা স্বাভাবিকভাবেই বলল, এখন যেতে পারবো না, ভাত চড়াচ্ছি, দেরি হবে। না, তুমি এখনই চলো। কি ব্যাপার? বাবু কিছু বলল না। তার চোখ মুখ ফ্যাকাশে, রক্তশূন্য চেহারা। সে বেশ ভয় পেয়েছে। শকত সাহেব চেয়ারে পা তুলে শক্ত হয়ে বসে আছেন। ছোটখাটো মানুষ। মাস তিনেক আগেও স্বাস্থ্য ভালো ছিল, এখন অসম্ভব রোগা হয়ে গেছেন। গাল টাল ভেঙে একাকার, চুল উঠতে শুরু করেছে। মাথা ভর্তি চকচকে টাকের আভাস। মেজাজও হয়েছে খারাপ, কথায় কথায় রেগে ওঠেন। গতকাল প্রায় বিনা কারণে কাজের ছেলেটিকে ছাড়িয়ে দিয়েছেন। শকত সাহেবের চোখে চশমা। এটি একটি বিশেষ ঘটনা, কারণ চশমা তিনি পরেন না। তার ধারণা চশমা পরলেই চোখ খারাপ হতে থাকবে এবং বুড়ো বয়সে পুরোপুরি অন্ধ হয়ে যেতে হবে। আজ হঠাৎ চশমা চোখে দেওয়ার কারণ স্পষ্ট নয়। খুব সম্ভব পরিবেশ বদলাতে চাচ্ছেন। মুনা ঢোকা মাত্রই তিনি ইশারায় তাকে বসতে বললেন। মুনা বসল না। শকত সাহেব কঠিন স্বরে বললেন, তুই আমার ছেলে মেয়েগুলিকে নষ্ট করছিস। কিভাবে? তোর কাছ থেকে সাহস পেয়ে এরা এরকম হয়েছে। সামান্য একটা চড় দিয়েছি, এতেই মেয়ে উঠে গিয়ে বাথরুমে দরজা বন্ধ করে বসে আছে। এত বড় সাহস! সাহস না মামা, লজ্জা। লজ্জা? লজ্জার কি আছে এর মধ্যে? তুমি বুঝবে না মামা। বুঝবো না কেন? মুনা চেয়ার টেনে মামার মুখোমুখি বসল। শকত সাহেব নড়ে চড়ে বসলেন। মুনাকে কেন জানি তিনি একটু ভয় করেন।
মুনা শান্ত স্বরে বলল, এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক না মামা। এত বড় মেয়ে কোথায় দেখলি তুই? ম্যাট্রিক দিচ্ছে 3 মাস পর, সে ছোট মেয়ে নাকি? নিজের মেয়েকে শাসনও করতে পারবো না? না। না মানে? না মানে না। আর কিছু বলবে? তুই এ বাড়ি থেকে কবে যাবি? বিয়ে হোক তারপর তো যাব। বিয়ের আগে যাই কি করে? নাকি তুমি চাও এখনই চলে যাই? শকত সাহেব সিগারেট ধরালেন। মুনা সহজ স্বরে বলল, মামা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কিরকম ব্যবহার করছি? কথা টথা বলো না, যেন আমাকে চিনতেই পারো না। রোজ রাত দুপুরে বাসায় ফিরবি, আর আমি তোকে কোলে নিয়ে নাচবো? এটা ভদ্রলোকের বাসা না? পাড়ার লোকের কাছে আমার ইজ্জত নেই? কয়েকটা দিন মামা, তারপর তুমি তোমার ইজ্জত নিয়ে থাকতে পারবে। মুনা উঠে দাঁড়ালো। শকত সাহেব চুপ করে গেলেন। মুনা বলল, তুমি আর কিছু বলবে? তিনি জবাব দিলেন না। মুনা চলে এলো রান্নাঘরে। বাথরুমের দরজা খুলে বকুল বের হয়েছে। তার চোখ মুখ ভেজা, আচার আচরণ বেশ স্বাভাবিক। সে আবার তার বাবার কাছে পড়তে গেল, যেন কিছুই হয়নি। শকত সাহেব শুকনো মুখে মেয়েকে ইংরেজি গ্রামার পড়াতে লাগলেন। বকুল এবার ইংরেজিতে 23 পেয়েছে। হেডমিস্ট্রেস প্রোগ্রেস রিপোর্টে লিখে দিয়েছেন ইংরেজির একজন টিচার রাখার জন্যে। ভাত চড়াবার আগে মুনা 2 কাপ চা বানালো। বাবুকে দিয়ে 1 কাপ পাঠালো মামার কাছে। অন্য কাপটি রাখলো নিজের জন্যে। বড় ক্লান্ত লাগছে। রান্নার ব্যাপারে কোনো উৎসাহ পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়া সারতে রাত হলো। ভাদ্র মাস, বিশ্রী গরম, গা ঘামে চটচট করছে। মুনা বকুলকে সঙ্গে নিয়ে বাইরের বারান্দায় মোড়া পেতে বসেছে। কিছু বাতাস পাওয়া যাচ্ছে, কিন্তু শোবার ঘর নরক হয়ে আছে। আজ রাতে ঘুমানো যাবে বলে মনে হয় না। বকুল বলল, আপা তোমরা বাসা পেয়েছ? না, মালিবাগে একটা ফ্ল্যাট দেখলাম, বেশ ভালো, 4 তলায়, খুব হাওয়া, 1500 টাকা চায়। নিয়ে নাও। নিয়ে নিলে খাবো কি? ও বেতনই পায় 1500। তুমিও তো পাও। আমি পাই 975। 975-এ দুজনের চলবে? বকুল কিছু বলল না। মুনা হালকা স্বরে বলল, মনে হয় বৃষ্টি হবে, বিজলি চমকাচ্ছে। বৃষ্টি নামলে আজ ভিজব। তোমার টনসিলের দোষ, টনসিল ফুলে যাবে। যা ইচ্ছা হোক, আজ ভিজব। সারা রাত যদি বৃষ্টি হয়, সারা রাতই ভিজব, দেখিস তুই। বকুল অস্পষ্ট স্বরে হাসল। মুনা পার অনেক পাগলামি আছে। রাতের বেলা বৃষ্টি হলেই সে ভিজে অসুখ বাঁধায়, যেন অসুখ বাঁধাবার জন্যেই ভিজে। বকুল নিচু গলায় বলল, বাকের ভাই তোমার ব্যাপারে খোঁজ খবর করছিল, জানো? জানি। খুব নাকি হম্বিতম্বি করছিল। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, হম্বিতম্বি মানে? সে হম্বিতম্বি করার কে? তার অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে হবে নাকি? বাবুকে নাকি কিসব আজে বাজে কথা বলেছে। কই, বাবু তো আমাকে কিছুই বলেনি। আয় তো জিজ্ঞেস করি। বকুল উঠল না। তার বসে থাকতে ভালোই লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো সত্যি সত্যি বৃষ্টি নামবে। এই বাড়ির ছাদ টিনের হওয়ায় বৃষ্টির শব্দ চমৎকার পাওয়া যায়। মুনা বিরক্ত স্বরে ডাকল, আয় চল জিজ্ঞেস করে আসি বাবুকে। বাবু তো পালিয়ে যাচ্ছে না, আর একটু বসো, তোমাকে একটা মজার ঘটনা বলবো। বকুল মজার ঘটনা বলতে শুরু করার আগেই ঝমঝম করে বৃষ্টি নামল। ভাদ্র মাসের বৃষ্টি বেশিক্ষণ থাকে না। মুনা বকুলকে নিয়ে ভেতরের উঠোনে ভিজতে লাগলো।
বকুল খানিকটা সংকোচ বোধ করছিল, কারণ শওকত সাহেব ভেতরের বারান্দায় চশমা পরে বসে আছেন। বকুলের ধারণা তিনি বাজে ধরনের একটা ধমক দেবেন, কিন্তু শওকত সাহেব তেমন কিছুই বললেন না। তার নিজেরও কেন জানি পানিতে নেমে যেতে ইচ্ছে হলো, এবং এরকম একটা ইচ্ছা হওয়ার জন্যে তিনি লজ্জিত বোধ করতে লাগলেন। মুনা উঁচু গলায় বাবুকে ডাকল, আয় বাবু, নেমে আয়। বাবু নামল না, ভয়ে ভয়ে তাকালো বাবার দিকে। মুনা বিরক্ত স্বরে বলল, এত ঢং করছিস কেন, আয়। শওকত সাহেব বাবুকে সুযোগ দেবার জন্যেই হয়তো শোবার ঘরেই ঢুকে পড়লেন। বাবু উঠোনে নামতে গিয়ে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেল। মুনা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, বেশ হয়েছে। বকুল হেসে উঠল খিলখিল করে, বাবুও হাসল। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, চমৎকার লাগছে এদের। মুনা একটা চেয়ার টেনে নিয়ে বসেছে উঠোনে। বকুল একবার বলল, আপা, ঠান্ডা লেগে যাবে। মুনা নির্বিকার ভঙ্গিতে বলল, লাগুক, তোমার টনসিল। আমার টনসিলের ভাবনা আমি ভাববো, তোর ভিজতে ইচ্ছা না করলে উঠে যা। তুমি যতক্ষণ থাকবে আমিও ততক্ষণ থাকবো। আমি থাকবো সারা রাত। আমিও। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। একসময় ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল। বাবু শীতে কাঁপতে কাঁপতে বলল, আমি উঠলাম আপা। উঠতে গিয়ে সে আবার পিছলে পড়ল। খিলখিল করে হেসে উঠল মুনা। অন্ধকার বৃষ্টির রাতে সেই হাসি এমন চমৎকার শোনালো। 10টা থেকে 11টা এই 1 ঘন্টা মামুন মুনার অফিসে বসে রইল। মুনার দেখা নেই। অপরিচিত লোকজনদের মাঝে বসে থাকা একটা বিরক্তিকর ব্যাপার। সবাই যে অপরিচিত তা নয়। পালবাবু তাকে চিনতে পেরেছেন এবং বাকি সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এই যে, ইনি মামুন সাহেব, আমাদের মুনা ম্যাডামের সঙ্গে এনার সামনের মাসে বিয়ে হচ্ছে। কেউ কোনো উৎসাহ দেখায়নি। সম্ভবত মুনার সঙ্গে এদের সম্পর্ক ভালো নয়। পালবাবু চা এনে দিয়েছেন 1 কাপ। চায়ে ঘন স্বর, তার মধ্যে একটা বেশ তাজা কালো রঙের পিঁপড়া ভাসছে। মামুন আঙুল ডুবিয়ে পিঁপড়া সরালো। চায় চুমুক দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সময় কাটানোর জন্যে একটা কিছু করা দরকার। মামুন পিঁপড়াটার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। চায়ে অন্য কোনো পোকামাকড় ডুবে থাকলে কেউ সে চা খায় না, কিন্তু পিঁপড়া ডুবে থাকলে কেউ আপত্তি করে না। এর কারণ কি? মামুন সিগারেট ধরালো। 1 ঘন্টার মধ্যে এটা হচ্ছে 4র্থ সিগারেট। বাঁ পাশের ভদ্রলোক ভুরু কুঁচকে তাকাচ্ছেন। তিনি হয়তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না। মামুন লক্ষ্য করেছে, যে কবারই সে সিগারেট ধরিয়েছে এই লোকটি ভুরু কুঁচকে বিরক্তি প্রকাশ করেছে। একে সিগারেট অফার করে একটা ভদ্রতা দেখানো যায়। সিগারেট নেবে না, ভদ্রতাও বজায় থাকবে। মামুন হাসি মুখে সিগারেটের প্যাকেটটা বাড়ালো। মামুনকে অবাক করে দিয়ে ভদ্রলোক সিগারেট নিলেন এবং আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এই অফিসে কাজকর্ম একটু বেশি হয় নাকি? সবাই ব্যস্ত। কোনার দিকে একটি মেয়ে একবারও মাথা না তুলে ক্রমাগত টাইপ করে যাচ্ছে। মুনা বলছিল, এই অফিসের বিশ্বাস সাহেবের সঙ্গে মেয়েটির নাকি কি একটা বাজে ঝামেলা হয়েছে। বাজে ঝামেলাটা কি সেটা পরিষ্কার করে বলেনি। আগে মেয়েটি বিশ্বাস সাহেবের সঙ্গে বসত, এখন অফিসের সবার সঙ্গে বসে। মামুন আর চোখে মেয়েটিকে কয়েকবার দেখল। বাজে ঝামেলাটা কোন পর্যায়ের হতে পারে আন্দাজ করবার চেষ্টা করল। তেমন কোনো আকর্ষণীয় চেহারা নয়, মোটা ঠোঁট, চাপা নাক। মামুন সাহেব। মামুন তাকিয়ে দেখল পালবাবু 1 কপি দৈনিক বাংলা নিয়ে ঢুকছেন। বড় সাহেবের ঘর থেকে নিয়ে এলাম, বসে বসে পড়ুন। চা খাবেন নাকি 1 কাপ? জি না, ও বোধহয় আজ আর আসবে না। আসবে আসবে,
মেয়েরা ইন জেনারেল অফিস কামাই করে না, দেরি করে আসে, সাজতে গুছতে দেরি হয়। পালবাবু মামুনের পাশের চেয়ারটায় বসলেন, পানের কৌটা বের করলেন, হাসি মুখে বললেন, পান খাবেন? জি না। খান একটা, ভালো জর্দা আছে। মামুন পান নিল। বসে থাকার চেয়ে পান চিবানো ভালো। জর্দাটা কড়া, চট করে মাথায় ধরেছে। মুখ ভর্তি হয়ে গেছে পানের পিকে, ফেলার জায়গা নেই, গিলে ফেলতেও সাহস হচ্ছে না। পালবাবু তরল গলায় বললেন, বাড়ি না, অফিসে মেয়েরা বেশি পছন্দ করে। বাড়িতে শতেক রকমের কাজ, ওই রান্না করো রে, এই এক গ্লাস পানি দাও রে, এই চা খাওয়াও রে, অফিসে এসব ঝামেলা নেই। মামুন কিছু বলল না। জর্দার রস ভর্তি পিক গিলে ফেলায় তার সত্যি সত্যি বমি লাগছে। সে বলল, 11:20 বাজে, আজ আর বোধহয় আসবে না। যদি আসে তাহলে কিছু বলতে হবে? বলবেন ছুটির পর আমার মেসে যেতে, খুব দরকার। বলবো। পালবাবু তাকে অফিসের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। এই লোকটি সম্ভবত ফাঁকিবাজ, শুধু সময় নষ্ট করার চেষ্টা করছে। এখন আবার এক আমসত্ত্বওয়ালার সঙ্গে দরদাম করা শুরু করেছে। দরদামের নমুনা দেখেই মনে হচ্ছে কিনবে না। সময় কাটানোর একটা ব্যাপার।